রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। চরমপন্থা মাথা চাড়া দেওয়ার শঙ্কা, সরকারকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। স্লোগানে মুখর রাজপথ নরসিংদীতে দেশ গড়তে জুলাই পদযাত্রা, জাতীয় নাগরিক পার্টির পথসভায় ছাত্র জনতার অংশগ্রহণ। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমছে বাগেরহাটে ভোটার সংখ্যা বিবেচনায় সিদ্ধান্ত, জানালেন কমিশনার আনোয়ারুল। এবং চাঁদাবাজির মামলায় নাটোরে ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জন কারাগারে। রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় 5 জন গ্রেফতার। বাংলার সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রাজনীতিতে পুনর্বাসনের জন্য ফ্যাসিবাদী শক্তি ওত পেতে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে আশুলিয়ার শ্রীনগরে জুলাই অভ্যুত্থান স্মরণে বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় কথা বলেন তিনি। ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র গড়ে তুলতে গণতান্ত্রিক সরকার দরকার উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কেউ সরকার পরিচালনা করতে চাইলে অবশ্যই তাকে জনগণের হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। জনগণ ছাড়া রাষ্ট্র ও রাজনীতি কোনোটারই টেকসই সংস্কার করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তারেক রহমান। আমাদের ছাত্রদের আত্মত্যাগে, তাদের শহীদের আত্মদানে, আমাদের জনগণের আত্মদানের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। কিন্তু এখনো আমরা সেই গণতন্ত্রে ফিরে যেতে পারিনি, যে গণতন্ত্রের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবো। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। বালস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরিন চৌধুরীর কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়ক পথে তিনি পৌঁছান জল ঢাকার বগুলাগাড়ি চৌধুরী পাড়া গ্রামে। সেখানে মেহেরিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজেকে উৎসর্গ করা শিক্ষক মাহেরিনের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়। জাহিদ হোসেন বলেন, মাহেরিন একজন আলোকিত মানুষ, যিনি সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হিসাবে ওনার ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য উনি যে দায়িত্ব পালন করেছেন, এটা অনন্য একদিন নিজের জীবন উৎসর্গ করে উনি বাচ্চাদেরকে জীবন রক্ষা করার যে দায়িত্ব, শিক্ষক হিসাবে, মা হিসাবে, একজন সত্যিকার অর্থে আলোকিত মানুষ হিসাবে যে দায়িত্ব পালন করেছে, তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করার জন্য এখানে এসেছিলাম। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন নরসিংদীতে। মঙ্গলবার রাতে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা নরসিংদীতে পৌঁছান। বুধবার দুপুরে নরসিংদী ক্লাবে জুলাই বিপ্লবে শহীদ 20 জনের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নেতারা। বিকেলে জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন তারা। এ সময় সড়কে জনতার ঢল নামে, স্লোগানে মুখর হয় রাজপথ। সন্ধ্যা 6টার পর পৌরসভা মোড়ে স্বাধীনতা চত্বরে জনসভা করার কথা রয়েছে। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা এখন নরসিংদীতে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুল রুদ্র। সরাসরি যাব তার কাছে। দেশ গড়তে জুলাই পদযাত্রার যে কর্মসূচিটি, সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কর্মসূচি পালন করছে নরসিংদী জেলায়। বিকেল 3টা থেকে তারা তাদের আনুষ্ঠানিক কর্মসূচি পালন করে। এর আগে তাদের যে সাংগঠনিক কার্যক্রমগুলো ছিল, সেই কর্মসূচিগুলো তারা পালন করেছেন। আমি একটু জানিয়ে রাখি,
বলে রাখি যে আপনারা দেখতে পাচ্ছেন যে যে মঞ্চটি তৈরি করা হয়েছে আজকে পৌরসভার মোড়ে, সেই মঞ্চে এনসিপির নেতারা উপস্থিত হয়েছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই তাদের বক্তব্য রাখবেন। এর আগে তাদের যে কর্মসূচিগুলো ছিল সেই বিষয়গুলো একটু আপনাদেরকে জানিয়ে রাখি। বিকেল 3টা নাগাদ এই এনসিপি নেতারা নরসিংদী প্রেস ক্লাবে অংশ নিয়েছিলেন। তারা সেখানে উপস্থিত হয়ে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের সঙ্গে কথা বলেছেন, তাদের কথা শুনেছেন এবং তাদেরকে সমবেদনা জানিয়েছেন। শহীদ পরিবারের সদস্যদের নিয়ে তারা দুপুরের খাবারও খেয়েছেন। এরপর বিকেল 4:40 নাগাদ নরসিংদী জেলার বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম স্মৃতিবহ যে ঘটনাস্থল জেলখানার মোড়, সেই জেলখানা মোড় থেকে তারা তাদের জুলাই পদযাত্রা আরম্ভ করে। এই জুলাই পদযাত্রায় নরসিংদীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের সঙ্গে যোগ দিয়েছেন উত্তরাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি সহ এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন তারা। এখানে আরো তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলার শাখা প্রধান। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নরসিংদী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল রুদ্র। গাজীপুর জেলায় একটি বাড়িয়ে সংসদীয় আসন 6টি করার সুপারিশ দিয়েছে ইসির কারিগরি কমিটি। ভোটের সংখ্যা বিবেচনায় আসন কমছে বাগেরহাটে। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে খসড়া চূড়ান্ত উল্লেখ করে জানান কাল নাগাদ গেজেট প্রকাশ করা হবে। নির্বাচন কমিশনার বলেন 42টি কারিগরি আসনে পরিবর্তনের আবেদন করা হলেও অনুমোদন দেওয়া হয়েছে 39টির। এছাড়া 250টি আসন বিশিষ্ট জেলার সীমানা পুনর্নির্ধারণের আবেদনে না থাকায় কোনো পরিবর্তন করা হয়নি। টপ র্যাঙ্কিং এবং লোয়েস্ট র্যাঙ্কিংয়ের যে বিষয়টা দেখা গেছে যে একটি জেলা মানে সর্বোচ্চ ভোটার ওইটাকে যদি একটা আসন বাড়ানো হয় তাহলেও দেখা যায় যে জাতীয় গড় ভোটারের সংখ্যার তুলনায় সেখানে ভোটারের সংখ্যা তাও বেশি থাকে। আবার আরেকটি একবারে সর্বনিম্ন যেটি সেটি দেখা যায় যে একটি কমালে ন্যাশনাল অ্যাভারেজের কাছাকাছি থাকে। সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা, আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। নাটোরের বড়াই গ্রামে চাঁদাবাজির মামলায় ওয়ার্ড জামায়াতের আমির সহ 4 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকেলে বড়াই গ্রাম আমলিয়া আদালতের বিচারক তৌহিদুর রহমান সুমন আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার সন্ধ্যায় আহমেদপুর বাজার থেকে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিন ও তার 2 ভাই আজিমউদ্দিন ও হায়দার আলী এবং বাবা মুজিবুর রহমানকে আটক করে যৌথ বাহিনী। পুলিশ জানায় আহমেদপুর গ্রামের মুজিবুর রহমানের সঙ্গে নওপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের 6% জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনায় আদালতে মামলাও চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমিতে থাকা 10টি দোকান তালে মেরে দেন জামায়াত নেতা রুহুল আমিন ও তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে বড়াইগ্রাম থানায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এদিকে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম জানান সন্ত্রাসবাজির বিষয়টি প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার আহমদপুর বাজারে গতকাল 28 জুলাই সন্ধ্যায় 11টি দোকানে রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে তোলার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে। পুলিশ জানায় সনাতন ধর্মাবলম্বী এক কিশোরের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি পোস্টের অভিযোগে গত 26 জুলাই গঙ্গাচড়ার বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় ভাঙচুর লুটপাট চালানো হয়। এ ঘটনায় আলদাতপুর 6 আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বাদী হয়ে অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেন। এরপর যৌথ অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়। স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় 8 জনকে ফাঁসি ও 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া 17 আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার মৎস্য ভান্ডার খ্যাত চালধনী হাওরটি প্রায় ২০ বছর ধরে একাধিক ভুয়া মৎস্যজীবী সমিতির নামে লিজ এনে ভোগ দখল করার অভিযোগ ছিল সাইফুল ও তার বাহিনীর বিরুদ্ধে। পাশাপাশি ৩০টি গ্রামের কৃষকদের রেকর্ডীয় জমি, খাল, নালা, ডোবা জোরপূর্বক দখল করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১ মে চৈতন্যনগর গ্রামের ইব্রাহিম আলী সিজিলের মালিকানাধীন জমিতে এক্সিভেটর দিয়ে মাটি কাটতে থাকে সাইফুল ও তার বাহিনী। এ সময় বাধা দিতে গেলে সশস্ত্র হামলা চালানো হয়। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ১০ম শ্রেণীর ছাত্র সুমেল আহমদ শুকুর। গুলিবিদ্ধ হন সুমেলের বাবা ও চাচা সহ ৩ জন। এ ঘটনায় ৩ মে ইব্রাহিম আলী সিজিল বাদী হয়ে বিশ্বনাথ থানায় ২৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে মামলার ৮ আসামিকে ফাঁসি ও ৭ জনকে যাবজ্জীবন এবং ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেন জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন। আজকের এই মামলায় মাননীয় আদালত ৮ জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরও অন্যান্য আসামিদেরকে 2 বছর 3 বছর করে সাজা দিয়েছেন। মোট 32 জন আসামিকে সাজা দিয়েছেন। আদালতের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, আমরা সঠিক বিচার পেয়েছি। মামলার প্রধান আসামি সাইফুল সহ ৩১ জন আসামি কারাগারে রয়েছে। এজাহারভুক্ত অপর এক আসামি মামুনুর রশিদ এখনও পলাতক রয়েছে। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ফতুল্লায় নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ৮টি ভবনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। দুপুরে রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমানের ভ্রাম্যমাণ আদালত ফতুল্লার 4টি এলাকায় অভিযান চালান। এসবে রাজুকের অনুমোদনহীন ও নকশা বহির্ভূত হওয়ায় নির্মাণাধীন 8টি ভবনের নির্মাণ কাজ বন্ধের পাশাপাশি 6টি ভবনের বর্ধিত স্থাপনা ও রাস্তা দখল করে নির্মিত 2টি টিন শেড মার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও 5টি মিটার জব্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় 7টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভাদুঘর এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি বকেয়া বিল আদায়ে কোম্পানিটির টিম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা। বাদেরপুরের শিবচরে জমিতে পাট কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে উপজেলার কাদিরপুর ইউনিয়নের হজরত আলী ব্যাপারী কান্দি গ্রামের ইউনুস মুন্সি ও শাহাবুদ্দিন ব্যাপারীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে দুপুরে ছেলেসহ ইউনুস মুন্সি বিরোধপূর্ণ জমিতে পাট কাটতে গেলে প্রতিপক্ষ শাহাবুদ্দিন ব্যাপারীর লোকজন নিয়ে বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হলে হায়দার মুন্সিকে কুপিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষ। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। $12 কোটি টাকা দামের গাড়ি নিলামে মাত্র 1 থেকে 5 লাখ টাকা দর ওঠায় এমপি সুবিধার 30 গাড়ি নিয়ে বেকায়দায় পড়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এ অবস্থায় অন্তত 150 কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা রেখে গাড়ি বিক্রির সুনির্দিষ্ট নির্দেশনা চেয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডে। আশরাফুল আলম বাবুরের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া দ্বাদশ সংসদের 31 জন সংসদ সদস্যের নামে আমদানি করা এসব গাড়ি গত 9 মাসের বেশি সময় ধরে বিক্রির নানামুখী চেষ্টা চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। একটি গাড়ি নিয়ে উচ্চ আদালতে রিট মামলা থাকায় বাকি 30টি গাড়ি একবার নিলামও তোলা হয়েছিল। এমপি সুবিধায় আনা এসব গাড়ির বাজার মূল্য অন্তত 12 কোটি টাকা, কিন্তু নিলামে ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছিল 9 কোটি 67 লাখ টাকা। অবাক করা বিষয় হলো, প্রথম নিলামে এসব গাড়ির দর হাঁকা হয়েছে মাত্র 1 থেকে 5 লাখ টাকা। আর তাই প্রকৃত রাজস্ব আদায়ের জন্য চট্টগ্রাম কাস্টম হাউস এসব গাড়ি বিক্রির ক্ষেত্রে এখন কৌশল পাল্টাচ্ছে। 9 কোটি 67 লাখ টাকার গাড়ি যদি 1 লাখ, 5 লাখ, 2 লাখ, 30 লাখ টাকায় বিক্রি হয়, এখানে সরকারের রাজস্ব হানির একটা বড় সম্ভাবনা থাকে। আইন অনুযায়ী দ্বিতীয় নিলামে প্রথম নিলামের চেয়ে দর বেশি উঠলে বিডারের বিপরীতে গাড়ি হস্তান্তর করতে বাধ্য চট্টগ্রাম কাস্টম হাউস। এক্ষেত্রে অন্তত
150 কোটি টাকার বেশি সরকার রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। রাজস্ব বোর্ড বলেছে যে এটা যেটা ন্যূনতম একটা মূল্যতে যায় দ্বিতীয় নিলামে হলেও যেন আমাদের রিজার্ভ ভ্যালুর একটা ন্যূনতম শতাংশ, যেটা হতে পারে 30% বা 40% একটা মূল্য, এটা জাতীয় রাজস্ব বোর্ড নির্ধারণ করবে। বন্দরের 5টি গাড়ি কেনার আবেদন বর্তমানে নৌ পরিবহন মন্ত্রণালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনায় রয়েছে। অকশন ভ্যালু যেটা আসে সেই ভ্যালুতে আমরা গাড়িগুলা চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবহারের জন্য আমরা কিনতে চাই। দ্বাদশ সংসদের সদস্যরা গত বছরের জুন জুলাই মাসে বিনা শুল্কে জাপান থেকে এসব গাড়ি আমদানি করেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময়। নরসিংদীতে দেশ গড়তে জুলাই পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপির নেতারা, সরাসরি যাচ্ছে সেখানে। সংবিধানের দাবিতে আমরা জড়ো হব ৩রা আগস্ট শহীদ মিনারে, এবং শহীদ মিনার থেকে বাংলাদেশের নতুন বাংলাদেশের ইস্তিহার ঘোষণা হবে। সেই ঘোষণার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, এনসিপি জিন্দাবাদ। জনতার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়, যা শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মোহাম্মদ ফিরোজ সরকার। একটি মানবিক, ন্যায় ভিত্তিক ও সমতামূলক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে গেছে রাঙামাটির পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে দুপুর থেকে সেতুতে ওঠার ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। এতে অনেক দর্শনার্থী সেতু এলাকায় এসেও হতাশ হয়ে ফিরে গেছেন। জেলা পর্যটন কর্পোরেশন জানায়, কাপ্তাই হ্রদে পানি বাড়ার কারণে ঝুলন্ত সেতুতে 6 ইঞ্চি পানি উঠেছে, তাই ঝুঁকি এড়াতে পারাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পানি কমলে সংস্কার শেষে পুনরায় দর্শনার্থীদের জন্য সেতু খুলে দেওয়া হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতিতে পুনর্বাসনের জন্য ওত পেতে আছে ফ্যাসিবাদী শক্তি, বললেন তারেক রহমান। চরমপন্থা মাথাচাড়া দেওয়ার শঙ্কা, সরকারকে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতাদের। স্লোগানে মুখর রাজপথ। নরসিংদীতে দেশ গড়তে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির পথসভায় ছাত্র জনতার অংশগ্রহণ। এবং গাজীপুর জেলায় একটি সংসদীয় আসন বাড়িয়ে 6টি করার সুপারিশ কারিগরি কমিটির। কমছে বাগেরহাটে ভোটার সংখ্যা বিবেচনায় সিদ্ধান্ত, জানালেন কমিশনার আনোয়ারুল। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।